এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ ১.৫ বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। আওয়ামী বাকশালী শক্তি যে এই দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে। এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে। এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না। একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আলখেল্লা পড়ে। সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে ৪র্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, ওখানেই শপথ নিলেন। তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন মোহাম্মদুল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন। বলা হলো তোমাকেও দেখা হবে। পরে একটা স্টেট মিনিস্টার ভূমিনা বানিয়েছিল। এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে বিদ্রোহিত। সেই বাকশালের সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়ে করেছেন। ৪র্থ সংশোধনী আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। যাই হোক, তাদের বিশুদ্ধার করার আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই। কারণ বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা চর্চা করতে চাই না রাজনীতিতে। তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে। ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে। আমরা যদি জাতীয় রাজনীতিতে ভুল করি, আমরা যদি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না হই, এদেশে যদি ভালো আদর্শিক রাজনীতির স্থাপনা না করি, যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। এদেশের মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোন রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তার মধ্য দিয়ে একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।
তার মধ্য দিয়ে আমরা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারবো, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারবো। আমি 1949 সালের কথা বলি, যে দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, যে দলের নেতৃত্বে এই ভূখণ্ডে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু 1949 সালে সেখানে বিভক্তি দেখা গেল। কারণ তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোনো মূল্যায়ন করতে চায়নি, এই ভূখণ্ডের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চায়নি। তার মধ্য দিয়ে এই 1952 সালের শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সেই 1952 সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ভিত্তি স্থাপন হলো। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে ক্ষুণ্ণ না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে 24-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ছিল 1971-এর আকাঙ্ক্ষা, কিন্তু সেই 1971-এর আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ, পরে বাকশাল। আমরা আশা করি 71 হয়ে যে 1990-এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে আমিও একজন ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈর শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম। 1990-এর পরের ইতিহাস আমরা সবাই জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস। তারপরে বাংলাদেশে 2001 সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয়, কিন্তু ব্যাহত হয় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। 1/11-এর সৃজন হয়, বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজে। তারপরে সেই 1/11-এর পরের থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অজস্র রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় মুক্ত অবস্থায় দাঁড়িয়েছি, বাংলাদেশের নূতন গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পেরেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন 24-এর গণ অভ্যুত্থানের শহীদের রক্তের মর্যাদা দেই। আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণ অভ্যুত্থানের এবং 1971-এর শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে, এদেশের গণমানুষের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সংসদীয়ভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সত্য ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশে সম্প্রতি 2টি ইতিহাস রচনা হয়েছে। অবশ্যই এটা অবশ্যম্ভাবী ছিল। গত 17 তারিখ বাংলাদেশে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক